এই খুব বেশি দিনের আগের কথা নয়, অমিত শাহজি এসেছিলেন এবং এসে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বাংলা বিজেপিকে চাঙ্গা করার জন্যই হয়তো বলেছেন। সেটা হচ্ছে যে जिनकी खड़े होने से दीदी को डर लगता है, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করতে গিয়ে এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন অমিত শাহজি। খুব ভালো কথা। আর ওই সময়ে আপনাদের হাততালিটাও মনে আছে, তো হাততালি তো দেওয়ার মতোই কথা। বিজেপির হাজার হাজার সমর্থক কর্মী যখন বসে রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে যখন প্রশংসাসূলক এই সমস্ত কথাগুলো কে বলছেন? না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। কে বলছেন? না প্রাক্তন এই গোটা দেশের বিজেপিটাকে যিনি সামলেছিলেন সেই সভাপতি বলছেন। তো খুব স্বাভাবিকভাবেই বিজেপির যারা সামনে বসে থাকা নেতৃত্ব বা ধরুন সমর্থক, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস তো থাকবেই, ছিল। কিন্তু আপনারা খেয়াল করেছিলেন পেছনে আরও একজন বসেছিলেন যার মুখটা কোথাও যেন আমাদের মনে হয়েছে যে একটু শুকিয়ে গেল। আমি জানি আপনাদের মনে আছে, তার নাম সুকান্ত মজুমদার, যিনি এই মুহূর্তে এই বাংলার বিজেপিটাকে সামলাচ্ছেন, মানে যার সামলানোর কথা আর কি, বিজেপি রাজ্য সভাপতি। তো আজকে হাল্লা বলে আমি দেবরতী আপনাদের সঙ্গে রয়েছে, আর এই ছবিটা একটু দেখাই। আমি পরে শোনাবো অমিত শাহজির বক্তব্য, কিন্তু তার আগে একটু দেখুন অমিত শাহজি মঞ্চে রয়েছেন, বক্তব্য রাখছেন, তার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই তার নেতৃত্বরা থাকবেন, সমর্থক কর্মী থাকবেন। আর ঠিক সেই সময় এই মন্তব্য, जिनके खड़े होने से दीदी को डर लगता है, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন এই কথা বলছেন, সুকান্ত মজুমদারের মুখটা একটু বোধহয় কোথাও বিষণ্ণ। জানি না, আমার চোখের ভুল হতে পারে। এবার দেখাই আপনাদের অমিত শাহজি কি বলছেন। তার রিয়াকশনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে। আর সুকান্ত মজুমদার কিছুটা কি কষ্ট পেলেন? কেন বলছি এসব কথা বলবো, কিন্তু তার আগে দেখাই, একটু মনে করাই আপনাদের। দেখুন, मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सम्माननीय अध्यक्ष श्रीमान सुकांत मजूमदार जी, मेरे मित्र, और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। আজকে এই কথাগুলো এই কারণে বলছি, কারণ 20 তারিখ আগামী 20শে জুন এ রাজ্যে আসার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিছু কর্মসূচি রয়েছে তার, এবং দলীয় বৈঠক করার একটা সম্ভাবনা দলের যারা বঙ্গ বিজেপি নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে, এবং পাশাপাশি তার কিছু সরকারি কর্মসূচি রয়েছে। এটাও কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই রকম ইচ্ছে প্রকাশ করা হয়েছে, মানে পিএমওর দপ্তর থেকে এরকমভাবে একটা খবর এসে পৌঁছয় যে পুজোর পর থেকে বাংলায় একটা পাকাপাকি ঠিকানা নাকি প্রধানমন্ত্রীর হতে চলেছে। বুঝতেই পারছেন কেন এগুলো বলছি, তার কারণ 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে আবারও খুব স্বাভাবিকভাবে বাংলায় বিজেপির পাখির চোখ হবে 294টা কেন্দ্র। এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই মুহূর্তে বিজেপি 65টা আসন নিয়ে তাদেরকে খুশি থাকতে হয়েছে। আর এই কালীগঞ্জে কি হবে জানি না। সেদিন প্রধানমন্ত্রী আসছেন, ঠিক যার আগের দিন বিধানসভার এই উপনির্বাচনটি রয়েছে এই কেন্দ্রে। এবার প্রধানমন্ত্রী এলেন কিছুদিন আগে, তার 2-3 দিনের মাথায় অমিত শাহজি এলেন, তারপরে আবার প্রধানমন্ত্রী আসছেন। যত নির্বাচন এগিয়ে আসবে তত যে বিজেপির শীর্ষ নেতৃত্ব এ রাজ্যে আসবে, এবং এটা খুব স্বাভাবিক ঘটনা, মনে করা যেতেই পারে। এবং তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের শাসক দল, তারাও এই বিষয়টাকে নিয়ে বিদ্যে ছাড়ছে না, তারাও তাদের মতো করে প্রতিক্রিয়া দেখাচ্ছে। পরিযায়ী পাখিকে গেরুয়া উত্তরীয় পরিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেসব আমরা দেখেছি। কিন্তু বিজেপি যা ভাবছে
বিজেপি যা করতে চাইছে সেটা করা কতটা সোজা বা কঠিন সেটা তারা বলতে পারবেন। 294টা কেন্দ্র, সেই 294টা কেন্দ্রে আমি জানি না যে তৃণমূলের অতিথি তার কাছে যদি জিজ্ঞাসা করি যে 294টা কেন্দ্রে এক্ষুনি বলুন তো 294টা কেন্দ্রের মুখ আপনাদের রেডি, ওনারা হয়তো হ্যাঁ বলবেন, কিন্তু বিজেপি পারবে কি? আমি ছেড়ে দিলাম, মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপি ক্ষমতা এলে বলতে পারবেন কি জানি না, কিন্তু বাংলার রাজনৈতিক চরিত্র সেইটা বিজেপি কোথাও বুঝতে পারছে না, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এটা মনে করছে। তাহলে 77টা বিধানসভা আসন পাওয়া, তাহলে 18টা লোকসভা আসন পাওয়া, সেগুলো কি অনেকে বলতেই পারেন সেটা কি তাহলে প্রতিষ্ঠান বিরোধিতা নয় বলুন তো আপনারা? যাই হোক, আমি এত কথা না বলে এবার এগুলোর উত্তর একটু খোঁজার চেষ্টা করব। যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে এবার তাদের সঙ্গে একটু আলাপ করানোর পালা। প্রথমে আমি অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমি বাকিদের সঙ্গে পরিচয় করানোর আগে আমি একটু অমিতাভদার সঙ্গে কথা বলে নিতে চাইবো খুব ছোট করে। অমিতাভদা, আমি উত্তরবঙ্গ নিয়ে কথা বলতে এখানে একটু বেশি পছন্দ বোধ করছি এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি, যেহেতু আপনি রয়েছেন আমার সঙ্গে, আপনি উত্তরবঙ্গের মানুষ, এবং উত্তরবঙ্গের এই মুহূর্তে আমার কাছে যে একটা পরিসংখ্যান রয়েছে সেখানে কোচবিহার থেকে মালদা দক্ষিণ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, এই লোকসভা কেন্দ্রগুলোতে আমি দেখছি যে 2019-এর সঙ্গে যখন ট্যালি করছি 2024-এর প্রত্যেকটাতেই পার্সেন্টেজ ওয়াইজ হ্রাস হয়েছে বিজেপির ভোট পাওয়াটা, পার্সেন্টেজ ওয়াইজ। কোন ক্যারিশমায়? সেই নরেন্দ্র মোদী, সেই অমিত শাহ। তাহলে কোন ক্যারিশমায় এইবার বিজেপি এটা অন্তত মনে করার চেষ্টাটা শুরু করে দিয়েছে যে হ্যাঁ আমরা পারবো? এই পাড়ার ইউএসপিটা কি হতে পারে এবার বিজেপির? কেন বিজেপি ভাবছে যে এবার তারা ক্ষমতায় আসবে, এবার মুখ্যমন্ত্রী পাবে বাংলা, যিনি বিজেপি করেন? আমি জানি না তিনি প্রথম থেকে বিজেপি করেন এরকম কেউ মুখ্যমন্ত্রী পদে আসবেন, নাকি নতুন করে বিজেপি করছেন এরকম কেউ মুখ্যমন্ত্রী পদে আসবেন, সেটা পরের কথা। কিন্তু বিজেপি কি ভাবছে, কেন ভাবছে? অমিতাভ দা, আপনাকে দিয়ে শুরু করি। দেখো, এই মুহূর্তে তুমি উত্তরবঙ্গের প্রসঙ্গ দিয়ে শুরু করলে এবং ভোট ব্যাংকের ক্ষয়, ভোট ব্যাংকের বৃদ্ধি, এই যে ব্যাপারগুলো আছে, এই বিষয়ে একটা বিষয় আমাদের প্রথমেই স্পষ্ট ধারণা করে নিতে হবে যে ভোটদাতারা তো কোনো দলের ব্যক্তি সম্পত্তির মধ্যে পড়েন না বা দলীয় সম্পত্তির মধ্যেও পড়েন না। ফলে ভোটদাতারা তারা কিন্তু ভোট দেন কিছু বিষয়কে বিবেচনা করে। তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সংগঠন এবং সংগঠনের ধারাবাহিক প্রচার, অর্থাৎ মানুষের স্বার্থে আন্দোলনের মধ্যে থাকা, মানুষের বিভিন্ন দাবি দাওয়া সোচ্চারে সেগুলোকে প্রকাশ করা এবং মানুষের ভেতরে এই আশ্বাসটা জাগানো যে তারা মানুষের পাশে আছে, তারা মানুষের প্রয়োজনে আছে। এই ধারাবাহিকতার জায়গায় এটা কিন্তু ঘটনা যে গোটা পশ্চিমবঙ্গ ব্যানারে ফেস্টুনে ছেয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ তাতে দিয়ে যে আশ্বাস জাগানোর চেষ্টা সরকার এবং রাজনৈতিক দল হিসেবে তৃণমূল তার বৃহৎ অর্থভাণ্ডারকে কাজে লাগিয়ে এই কাজটা যেমন করছে, সংগঠিতভাবে কিন্তু বিজেপি সেই কাজটা এখনো করতে পারেনি। এমনকি যে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধে রাজ্যের মানুষ পাচ্ছে সেগুলোকেও কিন্তু তারা প্রচারের আলোতে ধারাবাহিকভাবে যে বাংলায় ছড়িয়ে দিতে পেরেছেন সেইটাকে, এমন নয়। আলোচনায় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীরা এলে তাদের বক্তৃতায় সেসব প্রকল্পের কথা শোনা যায়, কিন্তু তার সুফল কতটা কিভাবে হাইজ্যাক হয়েছে, রাজ্য সরকার তার নাম পাল্টে দিয়েছে, এগুলো তারা যখন বলেন খুব একটা বেশি জনগণের তাতে যায় আসে না। তারা কিন্তু দেখেন প্রত্যক্ষ পরিষেবাটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন সরকার এবং ক্ষমতাসীন দল। ফলে স্বাভাবিকভাবেই সে দলে দুর্নীতি আছে, মাস্তানি আছে, সে দলের নানা রকম চরিত্রহীনতা আছে, সমস্ত কিছু সত্ত্বেও কিন্তু তারা পরিষেবা এবং সর্বত প্রচারের যে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাতেই জনগণের চোখের সামনে তারা স্থায়ী একটা পক্ষ হিসেবে থেকে যান। বিকল্পগুলো বরং অনেক বেশি ঝাপসা, অস্পষ্ট হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে
বিজেপি এবার রণকৌশলগতভাবে যে জিনিসটা করতে চাইছে সেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে বা তার দলের নেতৃত্ব হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী হিসেবে কিংবা দলের নেতৃত্ব হিসেবে যতবারই বাংলায় আসুন না কেন, এটা ঘটনা যে বাংলায় কিন্তু এখনো মোদী ক্রেজ বা অমিত শাহকে নিয়ে ক্রেজ, গোবলয় যেমন ক্রেজ আছে বাংলায়, সেটা কিন্তু বিজেপি সেটা তৈরি করবার চেষ্টা করেছে, কিন্তু সেটাও কিছু ভাড়াটে লোকজনের ভিত্তিতেই ওই মোদি মোদি ইত্যাদি বা জয় শ্রীরাম ইত্যাদি এই আওয়াজগুলো দেওয়া। কিন্তু কার্যত কিন্তু সাংগঠনিকভাবে এই মোদি মাহাত্ম্য প্রচার বা শাহ মাহাত্ম্য প্রচারের ক্ষেত্রে সাংগঠনিকভাবে বিষয়টা বাংলাতে যেমনভাবে গোবলয় ঘটেছে বা বর্ষের অন্যান্য রাজ্যে ঘটেছে, এখনো পর্যন্ত এখানে ঘটেনি। ফলে মোদি আসলেন কি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন কি বললেন, তাই নিয়ে মিডিয়াতে আমরা যত আলোচনা করি, সাধারণ জনবৃত্তে তার কতটা প্রভাব পড়ে সে বিষয়ে সংশয় আছে। তবে হ্যাঁ, বাংলার রাজনীতিতে বিরোধিতার স্পেসকে ধারালো করে তুলবার জন্য শুভেন্দু অধিকারী এবং আমি একই ব্র্যাকেটে ডক্টর সুকান্ত মজুমদারকেও রেখে বলছি, তারা একটা চেষ্টা চালাচ্ছেন, ধারাবাহিকভাবে চেষ্টা চালাচ্ছেন। যেখানে সরকারের অপশাসনের প্রসঙ্গ আসছে, দুর্নীতির প্রসঙ্গ আসছে, রাজনৈতিক সংকীর্ণতার প্রশ্ন আসছে, তারা সোচ্চারে বলছেন, সেইভাবে তারা জনতার বৃত্তে মুখটা থেকে যাচ্ছে। ফলে পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির কে হবেন এই প্রশ্নটা যদি আসে, অবশ্যই যিনি বিরোধী দলনেতা হিসেবে এতখানি তৎপরতা দেখিয়ে বাংলায় জয় সুনিশ্চিত করতে পারবেন বলে মনে করছেন, নিঃসন্দেহে তার উপরই দল দায়িত্ব দেবে পরবর্তী মুখ্যমন্ত্রীতে, যদি সেটা ক্ষমতায় আসে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কিভাবে। সেক্ষেত্রে এবারে রণকৌশলগতভাবে তারা যে কার্ডটি খেলা শুরু করেছেন সেটা হচ্ছে হিন্দুত্বের কার্ড, এবং অস্বীকার করার জায়গা নেই হিন্দুত্বের কার্ড খেলতে। তারা একটা প্রতিযোগিতামূলক হিন্দুত্বের জায়গায় কিন্তু মানে প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছেন শাসক দলকেও। এই পুরীর মন্দির ধাম তৈরি করা, জায়গায় জায়গায় গঙ্গারতি প্রচলন করা, এইগুলো তো সরকারের কাজের মধ্যে ছিল না, বা তৃণমূলের ইলেকটোরাল এজেন্ডাতেও কোনোদিন ছিল না, ম্যানিফেস্টোতেও কোনোদিন ছিল না, কিন্তু তাদেরকে করতে বাধ্য করছেন বিজেপির এই হিন্দুত্ববাদী রাজনীতির চাপটা। ঠিক, এখানেই অমিতাভদা আপনি যখন এই কথাটা বলছেনই, তখন শুভেন্দু অধিকারীর একটা প্রসাদ বক্তব্য আজকে একটু না দেখালেই নয়। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। নানা রঙ্গ আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথকে কেন্দ্র করে। আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের টোকেন, সুভেনিয়ার্স, ফটো অ্যান্ড সুইটস ব্যাকেটে প্রসাদ উইল বি ডিস্ট্রিবিউটেড টু দি হাউস হোল্ড অফ দি স্টেট, উইল বি প্রোভাইডেড, সুইটস প্রডিউসার মাইট নিড অ্যাডভান্স, প্লিজ প্ল্যান ফর ইট। লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে, মিষ্টি দোকানে হচ্ছে, দীঘা থেকে বানিয়ে আসছে না। টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। এই বাংলা, সেখানে বাঙালি অস্মিতা থাকবেই। তো বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গ দিবস যেদিন পালন করা হচ্ছে, অর্থাৎ 20শে জুন, প্রধানমন্ত্রী সেদিন এখানে আসছে, কিন্তু বিজেপি কি বাঙালি হতে পেরেছে অরিজিৎদা? দেখুন, সবার আগে বলি যে বিজেপি বাঙালি হবে কেন? বাঙালি তো বিজেপিরই। বিগত দিনের নির্বাচনের ফলাফল এবং বিগত দিনের সাংস্কৃতিক যে মূল্যায়ন, এটা প্রতিষ্ঠা করছে যে বাঙালি বিজেপিমুখী। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে পশ্চিমবঙ্গে তৃণমূলের পরেই যদি কোনো দল পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাগ কেটে থাকে, সেটা ভারতীয় জনতা পার্টি। আমি তো ভাবলাম আপনি বোধহয় আমার উপর রেগে যাবেন, আপনি শুরুই করবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দিয়ে, যে এগুলো কি বলছেন, যে দলটা তৈরি করলো সেই তো 100 বার। কিন্তু যেটা আপনি প্রথমেই প্রশ্ন করলেন যে নির্বাচনমুখী প্রধানমন্ত্রী সফর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার চ্যানেলে কিছুক্ষণ আগে দেখছিলাম, খবরেও দেখাচ্ছিল যে আজকে একটা ঐতিহাসিক দিন ভারতবর্ষের জন্য। আমার সেই শ্লোকটার কথা মনে পড়ে যাচ্ছে যে উত্তরম যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম বর্ষম তৎ ভারতম নাম ভারতী যত্র সন্ততি। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা যদি সঠিকভাবে যুক্ত হয়ে থাকে, তা হলো আজকে ভারতবর্ষের ইতিহাসে রেল পরিষেবার মাধ্যমে আজকে কাশ্মীরে থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতবর্ষের রেল যাত্রা সুনিশ্চিত হলো মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু আপনি বলুন তো, কোথায়? কাশ্মীরে তো কোনো নির্বাচন নেই। আমি আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে পাল্টা প্রশ্ন করছি যে কাশ্মীরে তো কোনো নির্বাচন নেই সামনে, তাহলে প্রধানমন্ত্রী কেন কাশ্মীরে গেলেন? আর এই মুহূর্তে তিনি কাশ্মীরে গিয়ে এই পরিষেবার, এই যে অদ্ভুত ঐতিহাসিক পরিষেবা, এটা কেন সূচনা করলেন? তার কারণ একটাই, ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি করে
সেটা দেশ গঠনের রাজনীতি করে, সেটা সাংস্কৃতিক গঠনের রাজনীতি। তাহলে বাংলা এত বঞ্চনার শিকার কেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো বারবার তুলছেন? হ্যাঁ, এই রাজ্যটা কি দোষ করলো? এই অভিযোগগুলো বাম জমানায় আমরা না প্রায় শুনতে পেতাম যে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বামেদের যোগ্য উত্তরসূরি, এটা তো বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকে কয়েকদিন আগেই মাননীয় অমিত শাহজি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং তিনি তথ্যের মাধ্যমে তুলে ধরেছিলেন। আমি আপনাদের ছোট্ট কয়েকটা তথ্য শুধু রাখি। 2009 থেকে 2014-র মধ্যে বাংলায় রেলের জন্য বরাদ্দ হয়েছিল প্রতি বছর গড়ে 4,380 কোটি টাকা। মাথায় রাখবেন ফিগারটা, 4,380 কোটি টাকা। সেখানে শুধুমাত্র 2025-এ বাংলায় রেলের জন্য বরাদ্দ করা হয়েছে 33,955 কোটি টাকা, 3 গুণেরও বেশি টাকা। বিজেপি সরকার থাকাকালীন কেন্দ্রে পশ্চিমবঙ্গে 1290 কিলোমিটার রেল লাইন বিছানো হয়েছে। আপনি যদি দেখেন 100 দিনের কাজের যদি পরিসংখ্যান দেখেন, 2004 থেকে 2014-তে কংগ্রেস জমানায় বাংলা 100 দিনের কাজের জন্য পেয়েছে 15,000 কোটি টাকা। সেখানে বিজেপির আমলে শেষ 10 বছরে বাংলা পেয়েছে 54,000 কোটি টাকা, অর্থাৎ 3.5 গুণের বেশি টাকা বাংলা পেয়েছে কেন্দ্রের থেকে। অর্থাৎ এখানে আজকালকার দিনে আপনি দেখবেন যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীও খুব একটা কেন্দ্রীয় বঞ্চনার কথা বলার জায়গা পাচ্ছেন না। তার কারণটা হলো আজকের এই তথ্য মানুষের কাছে, তথ্য প্রযুক্তির অ্যাক্সেস যত বেড়েছে, এই তথ্যের সম্ভার মানুষের কাছে তত সহজলভ্য হয়েছে। তাই মানুষ দেখতে পাচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে কলুষিত করা যাচ্ছে না। আমরা যদি উল্টোভাবে বলি যে এভাবে সরকার চালানো দরকার ছিল, পশ্চিমবঙ্গ সরকার কি সেভাবে চলছে? আজকে আমি যদি আপনাকে বলি 1 কোটি পশ্চিমবঙ্গবাসীর সাথে এক বিশাল প্রতারণা এই মুহূর্তে চলছে, যে প্রতারণার খবর আপনারা দেখাচ্ছেন না সেভাবে। আজকে পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি ওবিসি জনসংখ্যা রয়েছে। এই ওবিসি জনসংখ্যার জন্য যে সংরক্ষণ দেওয়া দরকার ছিল, 2010 সালে সিপিএম সরকার যাবার আগে সংখ্যালঘু তোষণকে মাথায় রেখে এক অদ্ভুত সার্ভের মাধ্যমে যে সংরক্ষণ দিয়ে গেছিল ওবিসি সংরক্ষণের নাম করে, যেটা 2011-এ এসে পরপর 14টা নোটিফিকেশনের মাধ্যমে এই তৃণমূল সরকার সেই ওবিসিদের লিস্ট পাবলিশ করেছিল কোনো রকম সার্ভে ছাড়া। এমনকি স্টেট ওবিসি কমিশন তাদের সাথে পর্যন্ত এই তৃণমূল সরকার কনসাল্ট না করে সেই লিস্ট পাবলিশ করেছিল। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পরাজিত হয়েছে। সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো এই সরকার এতটাই নির্লজ্জ, যেখানে হাইকোর্টের সোজাসুজি নির্দেশ রয়েছে যে সম্পূর্ণ পপুলেশনের উপর সার্ভে না করে এই ওবিসি তালিকার সংরক্ষণ দেওয়া যায় না। সেখানে আমি আপনাকে বলছি, আমার কাছে তথ্য রয়েছে, 400-র থেকেও কম গৃহস্থালির উপর সার্ভে করে আবার এই সংরক্ষণ চাপিয়ে দেওয়ার চেষ্টা ক্যাবিনেটে অলরেডি প্রস্তাব পাস হয়েছে এবং আগামী দিনে বিধানসভায় সেই প্রস্তাব সরকার আনতে চলেছে। আপনারা যে দুষ্টু লোক নন, আপনারা ভালো লোক, সেটা বোঝাতে পারছেন না কেন বাংলার মানুষকে? বাংলার মানুষ অবশ্যই বুঝছে। বাংলায় ভারতীয় জনতা পার্টির ভোটের যে বিকাশ, ফল সে কথা বলছে না। আমি তো দেখবো যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ভালো খেলেছে বলে লাভ নেই, দুটো দল একসঙ্গে ভালো খেলেছে, ড্র করেছে, তো লাভ নেই। আমার তো রেজাল্ট চাই লাস্টে। দেখুন, আপনাকে বলি যে আজকের দিনে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে যেভাবে চলছে, যদি সেটা সত্যি হতো তাহলে রাস্তায় আজকে আপনি 26,000 শিক্ষককে অর্ধ উলঙ্গ অবস্থায় মার খেতে দেখতেন না। আজকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চলছে, আন্দোলনের ফল বলুন, শিক্ষক আন্দোলনের ফল বলুন, বাংলাদেশের পরিস্থিতির পরে হিন্দু নির্যাতন ইত্যাদি নিয়ে আপনারা যেভাবে আওয়াজ তুলেছিলেন, তার ফল কোনোটাই তো দেখতে পাচ্ছি না চোখে দাদা। বাই ইলেকশন হয়ে গিয়েছে বাংলাদেশের ওই অবস্থার পরে বাই ইলেকশন হয়ে গিয়েছে। আপনারা এটা বলতে পারেন যে বাই ইলেকশন খুব একটা সরকার বিরোধী জায়গা প্রতিষ্ঠা করে না, কিন্তু তারপরেও আমি বলবো যে কতটা মানুষের মনে জায়গা করতে পেরেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আমার কেতারের কাছেও এই প্রশ্নই থাকবে, বিরোধী রাজনৈতিক দলগুলো কতটা জায়গা করতে পেরেছে। আমি কৌশিকদার কাছে আসার আগে কেতনের কাছে এইটার উত্তর নিয়ে আমি আসবো পরে। অরিজিৎদা, এতগুলো আন্দোলন, আমি যদি বলি আরজিকর সাধারণ মানুষের আন্দোলন, আমি যদি বলি শিক্ষকদের আন্দোলন যেটা এই মুহূর্তে চলছে, এবং তার সঙ্গে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যদি আমি বলবো যে এটা আমি বিজেপির উদ্দেশ্যে এই প্রশ্নটা পরবর্তী ক্ষেত্রে উত্তর নেওয়ার চেষ্টা করব। কিন্তু কংগ্রেস তারাই কি পারছে তৃণমূল কংগ্রেসের মুখোমুখি দাঁড়াতে, নাকি তারা ভাবছে 2026 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরবে?
তৃণমূল কংগ্রেসের হাত ধরে? 100বার। ব্যাপারটা হচ্ছে যে আপনার বিষয়গুলো ঠিকই, কিন্তু ব্যাপারটা এই যে বিজেপি যবে থেকে বাংলা এসছে, বিজেপি আর তৃণমূল মিলে যে মানুষের ইস্যুগুলোকে একেবারে সাইডলাইন করে এই যে হিন্দুত্ব যে রাজনীতিটা বিজেপি আর তৃণমূল মিলেই করছে, তার ফলে যেটা হচ্ছে যে মানুষের যে কোর ইস্যুগুলো, যেটা সবসময় আজ থেকে 50 বছর আগেও রাজনীতি প্রাসঙ্গিক ছিল, আজ থেকে 50 বছর পরে রাজনীতি প্রাসঙ্গিক থাকবে, কিন্তু সেই ইস্যু যাতে আপনাদের সংবাদ মাধ্যমে না তুলে আসে, রাস্তায় মানুষের কাছে না, যে সেজন্যই একমাত্র বিজেপি ধর্মীয় যে জায়গাটা সেখানে হিন্দুত্বের জিগের তুলে আমি ধরে নিলাম, আমি শুধু বিজেপি না তৃণমূলের সাথে মিলে আমি বলছি যে আমি ধরে নিলাম যে বাম এবং কংগ্রেস, যেহেতু বাম প্রতিনিধি নেই আমি তাই তাদেরকে এখানে উদ্দেশ্য করে তো কিছু বলতে পারছি না, তো আমি ধরে নিলাম যে হিন্দুত্বের রাজনীতি করছে বিজেপি এবং সংখ্যালঘু রাজনীতি করছে তৃণমূল, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তার পাশাপাশি তৃণমূল সরকার তাদের মতো করে উন্নয়নের চেষ্টা রাজ্যে করছে, বিজেপি গোটা দেশ জুড়ে তাদের মতো করে উন্নয়নের কাজ করে যাচ্ছে। তো যদি এই হিন্দুত্বের জিগির তুলে বা সংখ্যালঘুদের পাশে থেকে কোনো কোনো রাজনৈতিক দল তাদের এজেন্ডা রাজনীতির মাধ্যমে পূরণ করছে, তার সঙ্গে উন্নয়নও চলছে, তো অসুবিধা কোথায়? তোমরা করছো না কেন সেটা? উন্নয়ন কোথায় যে জায়গায় ক্ষমতায় আছো করো। উন্নয়ন কোথায় চলছে? আমাদের মতো উন্নয়ন কোথায় চলছে? উন্নয়ন যদি আপনি আমাদের রাজ্য দেখতে চান, এই যে ছোট এক্সাম্পল দিচ্ছি যে স্মার্ট মিটার নতুন বসতে চলে রাজ্যে দেখলাম, আমাদের রাজ্যে দেখুন, আমাদের রাজ্যে বিদ্যুৎ, যেখানে বিদ্যুতের জন্য 200 ইউনিট বা 300 ইউনিট এখানে মুকুব করা হয়, বর্তমানে বাংলায় দেখুন সেখানে দাম বাড়ানো হচ্ছে। কেন? কারণ এ নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনাটা কেন নেই? যখনই তৃণমূলকে যেসব ইস্যুতে গিয়ে অস্বস্তিতে ফেলা যায়, আজকে বিজেপি যে বিরোধী, মানে আজকে বাংলার একটা দুর্ভাগ্য হয়েছে যে যতটা এটা ব্যর্থ সরকার পেয়েছে বিধানসভায়, ঠিক তুলনা একই ব্যর্থ একটা অপোজিশন পেয়েছে, যারা এই তৃণমূলকে সুবিধা করার জন্য, সরকারকে সুবিধা করে দেওয়ার জন্য দুর্নীতি নিয়ে এদের আন্দোলন নেই, অন্যান্য মানুষের ইস্যু নিয়ে এদের আন্দোলন নেই, বেকারত্ব নিয়ে এদের কোনো আন্দোলন নেই। এরাও যখন 18টা এমপি ছিল, এতগুলো এমএলএ ছিল, এরাও কেন্দ্রীয় সরকার থেকেও বাংলার জন্য যে বিশেষ কিছু করে দিয়েছিল তাও নেই। কিন্তু এই সবসময় রাজ্য সরকারকে সেফ গার্ড দেওয়ার জন্য তারা সবসময় একটা সাম্প্রদায়িক রাজনীতি, যে শুভেন্দু অধিকারী বলুন না, পাবলিকের ইস্যু নিয়ে কথা বলেছেন, আর এই হিন্দুত্ব, হিন্দু মুসলিম, হিন্দু সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য কত রাজনীতি করেছেন। এই জন্যই তৃণমূলের বেনিফিট হচ্ছে। ভাই ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি কি করলো ছেড়ে দাও, তোমরা কি করলে সেটা আগে উত্তর দাও। অবশ্যই এই সাম্প্রদায়িক হিড়িক যখন বাংলায় তোলা হচ্ছে, এই তুলনামূলক এই সাম্প্রদায়িকতার মধ্যে অবশ্যই আমাদের যারা ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক শক্তি তারা অবশ্যই দুর্বল হয়েছে, কিন্তু এবার আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি আস্তে আস্তে যে এই সাম্প্রদায়িকটা এই দুজনে মিলেই করছে। আজকে যে তৃণমূল আর বিজেপি যে নিজেকে শত্রু দেখায়, শত্রু তো না, আজকে বিজেপির দয়াতেই তৃণমূলের সব চোরগুলো ঘুরে বেড়াচ্ছে এই রাজ্যে। আজকে বলুন না যে সরকারের নীতি, এই তৃণমূলের একটাই নীতি, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, অথচ কেউ জেলে নেই, অথচ কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না, অথচ কোনো ইনভেস্টিগেশন কোনো কিনারা হচ্ছে না। তো কেন? এগুলো তো মিলেমিশে। শঙ্কর মালাকারকে ধরে রাখা গেল না কেন? তার ইচ্ছা হয়েছে যে এখানে পোষাচ্ছি না, তিনি অন্য দলে গেছেন। ধরে রাখার তো কোনো, আমাদের তো কোনো কোম্পানি নেই, আমাদের তো কোনো জেলখানা নেই। যার এই দলে যারা রাজনীতিটা নীতির জন্য করে তারা রয়েছে, যারা ধান্দার জন্য করে, যারা অন্য কোনো তাদের বিষয় আছে তারা যেতেই পারে, কোনো এমএলএ এমপি হওয়ার জন্য যাচ্ছে, কেউ কোনো বিজনেস। এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোন রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই, এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই। মানুষের কাজ করার জন্য শঙ্করবাবু তৃণমূল কংগ্রেসে এসেছেন, বোঝা গেল। কিন্তু এই যে কথাটা উনি বলছেন যে শাসক দলে না থাকলে মানুষকে পরিষেবা দেওয়া যায় না, আমি জানি না অরিজিৎ দাও তো রয়েছেন, যে এটা হয়তো উনি বেটার বলতে পারবেন, কিন্তু আমি কৌশিকদার কাছে আসবো। দাদা, বিরোধীরা যদি কাজ করতে না পারে তাহলে তার দায়টাও তো শাসককে নিতে হবে। দেখুন, প্রথমেই বলি যে শঙ্কর মালাকার যে বক্তব্য রেখেছেন সেটা আপনারা সকলেই শুনেছেন, এবং ওনার একটা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ফলপ্রসূ হিসেবে উনি এই বক্তব্যটা রেখেছেন। আমি প্রথমে আপনার বিজেপির প্রতিনিধি যে কথাগুলো বলেছিলেন তার কিছু প্রত্যুত্তর দেওয়া খুব জরুরি দরকার,
সেই কথাটা হচ্ছে যে আপনারা জানেন যে 2021-এর নির্বাচনে প্রধানমন্ত্রীজি পশ্চিমবঙ্গে 13 বার এসেছিলেন এবং এছাড়াও ওনাদের মোট 43 জন মন্ত্রী বিভিন্ন সময় যাতায়াত করেছিল। ফল হয়েছিল আপকি বার 200 পার থেকে 77-এ নেমেছিলেন। উনি অনেক তথ্য দিলেন। তা আমি ওনাকে একটা কথা বলবো অন ক্যামেরা, দয়া করে উনি আমাদের এটা বলে দিন যে 2022-23, 2023-24, 2024-25 এই 3টে আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার আমাদের মনরেগা এবং আবাস যোজনায় কত টাকা দিয়েছে। এবং দাঁড়ান আমাকে একটু বলতে দিন, আমি তো থামাইনি আপনাকে, এইরকম ভাবে ডিবেট করবেন না, আমি তো আপনাকে একদম থামাইনি। আপনি আমাকে উদ্দেশ্য করে প্রশ্নটা করলেন, তাই উত্তরটা আমাকে দিতে হচ্ছে। সময়টা পাবেন, আপনি তো সময়টা পাবেন। এবং সব থেকে হাস্যকর ব্যাপারটা হচ্ছে যে 59 লক্ষ মনরেগাতে ওনারা ভাতে মারছেন, ওনারা 16 লক্ষ আবাস যোজনাকে ভাতে মারছেন, 1.75 লক্ষ কোটি টাকা আমাদের কেন্দ্রের কাছ থেকে পাওনা। কিন্তু তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার 2024-25 অর্থবর্ষে 1,02,348 কোটি টাকা রাজ্যের আয় এবং এই বছর 1,12,000 কোটি টাকা প্রজেক্টেড রাজ্যের আয়। একটা কথা বলুন তো, 2 সপ্তাহ আগে আপনারা সকলেই খবরের কাগজে দেখেছিলেন যে গুজরাটের মন্ত্রীর ছেলে মনরেগার টাকা চুরির দায়ে ধরা পড়েছে। আচ্ছা, আপনারা শুনেছেন যে গত 2 সপ্তাহে গুজরাটে মনরেগার টাকা বন্ধ হয়েছে? এই যে একটা বস্তা পচা মিথ্যে অভিযোগ ওনারা করেন যে মনরেগায় গরমিল ছিল, ওনাদের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গত লোকসভার মানে নির্বাচনের আগের যে লাস্ট সেশনটা হয়েছিল সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, আমিও ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বলছি, যে 5,428টা পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ড ধরা পড়েছিল, যেখানে আসাম আমাদের পাশের রাজ্য আসামে ছিল 12,000 ভুয়ো জব কার্ড এবং উত্তরপ্রদেশে ছিল তার প্রায় 10 গুণ বেশি ভুয়ো জব কার্ড। কখনো শুনেছেন যে উত্তরপ্রদেশ বা আসামে কেন্দ্রীয় সরকার মনরেগার টাকা দেওয়া বন্ধ করেছে? আসল ব্যাপারটা হচ্ছে তা নয়, আসল ব্যাপারটা হচ্ছে বাংলা ও বাঙালির দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে। এবং প্রধানমন্ত্রীজি এটা শুনে নিন, উনি যতবার আসবেন ততবার আমরা কিন্তু এই 1.75 লক্ষ কোটি টাকার দাবি সোচ্চারে করব। আপনারা এটাও জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সময় চেয়েছেন, এই মাসেই সময় চেয়েছেন যে ওনার কাছ থেকে বকেয়া টাকাগুলো আবার আদায় করার জন্য বলবেন। আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝুন যে কেন পশ্চিমবঙ্গে আমরা বারবার জিতছি, যে কথাটা আপনি বলছিলেন, সেটা হচ্ছে এত রকমভাবে কেন্দ্রীয় ফাইন্যান্সিয়াল ব্লকেড সত্ত্বেও এইবার জনস্বাস্থ্য কারিগরি এবং যেটা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে 44,000 কোটি টাকা বরাদ্দ, নারী ও শিশু কল্যাণে 38,000 কোটি টাকা বরাদ্দ, লক্ষ্মীর ভাণ্ডারে 26,000 কোটি টাকা বরাদ্দ, এমন 61টা প্রকল্প আমাদের রাজ্য সরকারের চলছে যেটা প্রত্যেকটা মানুষের জীবনকে কোনো না কোনোভাবে ছুঁয়ে যায়। এই জন্যেই কিন্তু আমরা একাধিকবার নির্বাচনে জিতছি। আর যে কথাটা ওনারা বলেন প্রতিষ্ঠান বিরোধিতা, আচ্ছা আপনি আমাকে দেবারতী বলুন তো, আরজিকর ওই উত্তাল আন্দোলনের কয়েক মাস পর 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে 3টে ছিল শহর কেন্দ্রিক উপনির্বাচন, 6টার মধ্যে 6টাই আমরা জিতেছি। আবার আপনাকে আজকে স্টুডিওয়ে বসে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম যে জুন মাসে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন আসতে চলেছে, ওখানে আমরা বিরোধীদের জামানত জব্দ হবে, ওখানে আবার সবুজ আবিরের ঝড় উঠবে। পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের প্রত্যাখ্যান এই কারণে করছে কারণ প্রাত্যহিক জীবন থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে কোনো কাজেই তারা বিরোধীদের কাউকে পায় না, যাকে পায় শুধু তৃণমূল কংগ্রেসকে। সেই জন্যই মানুষ আমাদের দুহাত তুলে আসে। এই যে কৌশিকদা বলছেন না, কালীগঞ্জ নিয়েই আমার একটা প্রশ্ন আমি অরিজিৎদার কাছে থাকবে, কিন্তু তার আগে আমি একটু অমিতাভদার কাছে যেতে চাইবো। আমি আসবো অরিজিৎদা। অমিতাভদা, একটা বিষয় আমি খুব ছোট করে একটা উত্তর একটু নিয়ে আমি আরেকটা ব্রেকে যাব। সেটা হচ্ছে যে এই যে কালীগঞ্জ নিয়ে আমরা কথা বলছি, আমি যদি ধরে নিই যে 19 তারিখ কালীগঞ্জে ভোট, 20 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, এখন এটা কি মানে কালীগঞ্জটা একটা কেন্দ্র দিয়ে কিছুই বোঝা যায় না, কিছুই মাপা যায় না, কিন্তু কালীগঞ্জটা এই কারণে বিজেপির কাছে কি অ্যাসিড টেস্ট হতে পারে? এই কালীগঞ্জে সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘু মানুষের বাস যদি আমরা যেটুকু এখনো পর্যন্ত জানতে পারছি তাতে 50% বেশি, যদি বাকি ভোটের 30%ও হিন্দু ভোট হয়, তাহলে ওই 30%কে এক কাট্টা করে বিজেপি তাদের ঝুড়িতে ভরতে পারবে? সেই কনফিডেন্স বিজেপির এই মুহূর্তে তৈরি হয়েছে কি? অরিজিৎদার কাছ থেকে উত্তর নেব, কিন্তু তার আগে অমিতাভদা আপনি কীভাবে দেখছেন? খুব ছোট করে জানতে চাইবো দাদা।
দেবারতী, এটা ঘটনা যদি কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের ফিডব্যাক প্রধানমন্ত্রীর কাছে না থাকে যে ওই একটি উপনির্বাচনে বিজেপির জিতবার সম্ভাবনা কতটুকু, তাহলে কিন্তু ঠিক তার এত কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রী বাংলায় আসবেন না। নিঃসন্দেহে প্রধানমন্ত্রীকে ওই একটা ভালো ফল দল উপহার দিয়ে একটা আশার ছবি জাগিয়ে তুলবে, এটাও সুনিশ্চিত করতে চাইবে দল, ফলে একটা সম্ভাবনা রয়েছে। আমি খালি দেবারতী এর সঙ্গে একটা কথা যুক্ত করব। এই একটু আগে তৃণমূলের প্রবক্তা যে কথা বলছিলেন বা শঙ্কর মালাকারের কথা থেকে যেটা শুনছিলাম, আমার না এই কথাগুলো শুনলে খুব ভারী মনে হয় যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসলে বোধহয় আমরা জানতেই পারতাম না এত এত মানুষের জন্য কাজ করতে আকুল। আমরা মনে হয় এমন কোনো উপদ্রুত এলাকায় থাকতাম, আফ্রিকার কোনো জঙ্গল ঘেরা এলাকায় থাকতাম যে উন্নয়ন বলে কিছুই ছিল না, এসে এই এত উন্নয়নের বন্যা বয়ে গেল। আমরা ঠিক কোন জায়গায় বসবাস করতাম আর এই এত মানব প্রেমিক লোকজন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কাজ করতে পারছে না, ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল। তৃণমূল কংগ্রেস এসে এদের সকলকে কাজের সুযোগ করে দিল। এইসব শুনলে আমার ভারী এরকম বিস্ময় জাগে যে এমন আরো কত মানুষ, এবং কালীগঞ্জেও নিশ্চয়ই এমন মানুষ আছেন যারা মানুষের জন্য কাজ করতে ব্যাকুল, অন্যদেরকে তারা বুথে পৌঁছতে দেবেন না। বা যেটা বলছেন, যদি সত্যি সত্যি আপনার এই এত 26,000 কোটির লক্ষ্মীর ভান্ডারের সূত্রে আপনার জয় হয়, তাহলে ভোটের দিন মারামারি, বিরোধী শূন্য করবার জন্য বোমাবাজি, এসবের দরকার কি? বুথ দখল করবার প্রয়োজন হয়ে পড়ে কেন? প্রত্যেকটা নির্বাচন উপনির্বাচন তো এইরকমই দেখছি আমরা। যদি আপনারা উন্নয়নে ভর করে জিতবেন তাহলে এসবের তো প্রয়োজন একদমই। দেখুন, আমি ব্যক্তি আক্রমণে কখনোই বিশ্বাস করি না, কিন্তু কখনো কখনো না কিছু কিছু বিশ্লেষক বা কিছু কিছু সোকল্ড নিরপেক্ষ মানুষের কথা শুনলে ওই ছাত্র জীবনে বর্তমানের একটা কথা মনে পড়ে, মুখোশের আড়ালে নয় মুখোমুখি। এই যে একটা বস্তা পচা কথা, বুথ দখল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হওয়ার পর যদি বুথ দখল হয়, তাহলে আপনাদের সাহস থাকে তো প্রথমে সেই কেন্দ্রীয় বাহিনী যাদের আন্ডারে আছে তাদের পদত্যাগ চান না কেন? আজকে নদিয়ার কালীগঞ্জে তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে, কেন্দ্রীয় বাহিনী তো আসা শুরু করেছে, তারপরেও যদি বুথ দখল হয় সেই প্রথম ব্যর্থতাটা কার? সেটা একটু দয়া করে যে কোনো মানুষ টিভিতে স্বীকার করুন। কেন্দ্রীয় বাহিনী যদি এই সমস্ত বস্তা পচা কথা মানুষেরা বলে বলেই তৃণমূল কংগ্রেস এই আশীর্বাদগুলো পায়, আমাদের আশীর্বাদ করে সেটাকে বিকৃত করার প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই। কিন্তু তাতে পশ্চিমবঙ্গের মানুষেরও কিচ্ছু আসে যায় না, তারা আমাদেরই আশীর্বাদ করবেন। 2026-এ আবার সবুজ ঝড় উঠবে। অভিনন্দন রইল, কিন্তু একটা কথা নিশ্চয়ই আপনি ভুলে যাচ্ছেন না যে কেন্দ্রীয় বাহিনী কি আচরণ করবে, কতটা তার তৎপরতা, কোথায় তার রুট মার্চ, কোথায় তার পোস্টিং ইত্যাদি সমস্তটা নিয়ন্ত্রণ করেন রাজ্য প্রশাসন। এবং সেটা বড় কথা হচ্ছে সেটা কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন ডে টু ডে মিনিট বাই মিনিট অবজার্ভ করে দিল্লি থেকে। সরিয়ে দিতে পারে, যে কোনো প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিতে পারে, এটা আপনার নিশ্চয়ই জানা উচিত। দাবিটা রুদ্ধদ্বার মিটিং এ কেন? আপনার জানা উচিত যে সেন্ট্রাল ইলেকশন কমিশন সেটাকে মনিটর করে এবং তারা তাকে সরিয়ে দিতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় তার প্রশাসনিক স্বার্থ, প্রশাসনিক বক্তব্য জনগণকে জানান, অন লাইভ জানান, তেমনি প্রধানমন্ত্রীর কাছে তিনি টাকা চাইতে যাচ্ছেন, এই মিটিংটা একটু লাইভ হোক না। আমরা সেইটা দাবি করতে পারি না, আসলে তো তা হয় না। যেটা হয় সেটা হচ্ছে এইটাই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি ভূমিকা নেবে সে ব্যাপারে একটা বোঝাপড়া গড়ে। বেশ, আমি অরিজিৎদার কাছে আসবো। অরিজিৎদা, আমি আসবো, দাদা কৌশিকদা আসবো। অরিজিৎদা, প্রথমত আপনি আপনার কিছু বলার ছিল, আপনি আগে হাত তুলেছিলেন, সেটা তো আমি শুনবই, কিন্তু তার পাশাপাশি একটা বিষয় যে এটা বিজেপির কর্মী সমর্থকের, আমি জানি না নিচু তলায় যারা রাস্তায় নেমে রাজনীতিটা করে, যারা বুথে বসে, যারা মার খায়, এই ধরনের যে মানুষগুলো রয়েছে যারা বিজেপিটাকে সত্যি ভালোবেসে করে, তারা কি এটা বুকে হাত দিয়ে বলতে পারবে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়ার মতো কুশলতা, দক্ষতা, পরিকল্পনা এগুলো সত্যি বিজেপির রয়েছে, নাকি দিলীপ ঘোষের ফিরে আসাটা দরকার রাজ্য সভাপতি পদে? আপনার প্রশ্নের মধ্যেই আপনার আজকের এই যে আলোচনা তার একটা বড় উত্তর লুকিয়ে রয়েছে। আপনি কথায় কথায় বললেন যে বিজেপির যারা বুথ কর্মী, যারা বুথে বসে কাউন্টিংয়ে যায়, রাস্তায় দলটা করে, মার খায়। কেন মার খায়? কেন মার খায়? কোন রাজনৈতিক শিক্ষা এটা রয়েছে যে দল করতে মার খেতে হবে? এটা পশ্চিমবঙ্গের কদর্য রাজনীতি, বাম জমানার যোগ্য উত্তরসূরি তৃণমূল বয়ে চলেছে। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে যাই যে
আমাদের তৃণমূলের যিনি প্রবক্তা খুব সুন্দরভাবে বললেন, জব কার্ডের কতগুলো কথা বলছিলেন। উনি আসামের কথা বলেছেন, উনি আসামের না, আমি আসবো। উনি আসামের কথা বলেছেন, উনি আরো ভারতবর্ষের 3-4টা অঙ্গরাজ্যের কথা বলেছেন, বোধহয় সেগুলোর কথাই বললেন যেগুলো তৃণমূল প্রার্থী দিতে গিয়ে জমানত বাজেয়াপ্ত হয়ে ভরা ডুবে কানমূলের বাড়িতে এসে বলেছিল আর কখনো বাইরে যাব না, আমরা বাংলাতেই রাজনীতি করবো। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। জব কার্ডের ব্যাপারে আমি ওনাকে একটু মনে করিয়ে দিই যে পশ্চিমবঙ্গে যখন জব কার্ডের সার্ভে হয়েছিল, ভারতবর্ষের মধ্যে সর্বাধিক ভুয়ো জব কার্ড, 25 লক্ষ ভুয়ো জব কার্ড এই পশ্চিমবঙ্গের বুকে বেরিয়েছিল। এটা ওনার গলা দিয়ে বেরোয়নি, এটা ওনার তথ্য নেই ওনার কাছে। আমি আপনাকে বলি, আজকে আমি ওনার মন্ত্রীর কথা বলছি, ওনার বিধায়কের কথা বলছি, অখিল গিরি, সেই বিখ্যাত বিধায়ক অখিল গিরি, যিনি মাঝে মধ্যেই মিডিয়াতে আসতে, মিডিয়া তাকে নিতে বাধ্য হয় বিভিন্ন কারণের জন্য। তিনি কয়েকদিন আগে দল ওনাকে দায়িত্ব দিয়েছে মিড ডে মিলের কী পদ্ধতি চলছে, তার কী ধরনের তার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, প্রপারলি সেটা মেনটেন হচ্ছে কিনা দেখার জন্য। তিনি এই বিষয়ে প্রথম কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে কোট আনকোট আপনাদের মিডিয়াতে দেখানো হয়েছে, তিনি বলেছেন যে এত বড় দুর্নীতি স্কুলে স্কুলে মিড ডে মিল নিয়ে চলছে, এটাকে অবিলম্বে যদি এটাকে কন্ট্রোল না করা যায়, এটা একটা ডিভাস্টেশন তৈরি হবে। এটা অখিলগিরি বলেছে, তৃণমূলের লোক, বিজেপির লোক বলেনি। অর্থাৎ মাথায় রাখতে হবে, আজকে দিনে পশ্চিমবঙ্গের যদি উনি মনরেগার কথা বলছিলেন ভুয়ো জব কার্ডের তথ্য দিয়ে, আমি আপনাকে বলি পশ্চিমবঙ্গের আছে প্রাইমারি স্কুল 66,000, তার মধ্যে 11,000 স্কুল এরকম রয়েছে যেখানে 30 জন ছাত্র নেই, 8,000 স্কুল এরকম রয়েছে যেখানে একজন মাত্র শিক্ষক রয়েছে। কেন্দ্রের খাতের টাকা বকটুইতে যাবেন মুখ্যমন্ত্রী, মিড ডে মিলের ফান্ড নিয়ে বলবেন বকটুইতে আমি দিয়ে এলাম, উনি করেছেন এটা। বারে বারে ফান্ড ডিফালকেশন হয়েছে পশ্চিমবঙ্গে, বারে বারে জনগণের টাকা দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা এসেছে সেই টাকার হিসাব ওনারা সাকসেসিভ 3 বার কেন্দ্রে ওনারা দিতে পারেননি। এরপরে ওনারা বলেন কেন্দ্র বঞ্চনা করছে। টাকাটা আপনাদের কি জন্য দেওয়া হয়? চুরি করে পার্টি অফিসে পাঠিয়ে দেওয়ার জন্য, পার্থর অপার ফ্ল্যাটে পাঠাবার জন্য? এই জবাবটা দিতে হবে তো আগে ওনাকে। আর দিলীপ ঘোষ, দিলীপ বাবু আমাদের দলের বরিষ্ঠ নেতা, ওনার দল সম্পর্কিত, সংগঠন সম্পর্কিত যা অনুভব রয়েছে, দল অবশ্যই সেটাকে ব্যবহার করবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বেশ, কৌশিকদার কাছে খুব ছোট করে উত্তর দেখুন। হ্যাঁ, আমি খুব ছোট করেই বলছি। প্রথম কথা হচ্ছে উত্তরপ্রদেশ এবং আসামের ভুয়ো জব কার্ডের ব্যাপারটা কিন্তু ফাইনালি বললেন না। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি না। যে 25 লক্ষ ভুয়ো জব কার্ড ধরা পড়েছিল সেগুলো বাতিল হয়ে গিয়েছিল। উনি কি এটা অস্বীকার করতে পারেন যে গিরিরাজ সিং এর যে ফ্যাক্টটা আমি বললাম সেটা ভুয়ো? এবং আবাস যোজনা, আমরা তো আবাস যোজনায় রিভাইস লিস্ট দিয়েছি, আমরা তো আবাস যোজনায় রিভাইস লিস্ট দিয়েছিলেন, সেটা আজকে উন্মোচিত হয়েছে। আরে আবাস, তাহলে 54টা টিম পাঠিয়েছিলেন কেন? তাহলে 57টা টিম আপনারা পাঠিয়েছিলেন কেন? তাহলে কোথায় কোথায় 57টা টিম পাঠিয়েছিলেন কেন? আবাস যোজনার রিভাইস লিস্ট আমরা দিইনি? আপনি নিজে বলুন তো, স্বীকার করুন। আবাস যোজনার রিভাইস লিস্ট আমরা দিইনি? 11.5 লক্ষ মানুষের রিভাইস লিস্ট আপনারা দিইনি? আজকে বাংলা বিরোধী বিজেপি, আজকে বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি টাকা দিয়ে ভাতে মারার পশ্চিমবঙ্গে চক্রান্ত করছে। এর ফল আপনারা আগামী নির্বাচনে আবার পাবেন। রিভাইস লিস্ট আমরা কেউ বুঝতে পারছে না। আমি কৌশিকদা আপনার কাছে, আপনার কি ব্যক্তিগত মূল্যায়ন বলতে পারেন, দলেরও মূল্যায়ন বলতে পারেন, আপনার কি মনে হয় যে বাঙালি অস্মিতাটাকে ধরার বা বোঝার কতটা, মানে চেষ্টায় কতটা সফল হয়েছে বিজেপি? দেখুন, বিজেপি না প্রথম থেকেই বাঙালি অস্মিতাটাকে ধরতে পারেনি। একটা জিনিস বুঝতে হবে, একজন নিম্নবিত্ত বাঙালিও কিন্তু মাসের পয়সাটা সঞ্চয় করে বুদ্ধদেব গুহ পড়ে, একটা দেশ পড়ে। এই বাংলা ও বাঙালির মনন আনফরচুনেটলি বিজেপি শুরু থেকে কিন্তু এখনো কিন্তু ধরতে পারেনি, যার জন্য ওনারা প্রতিটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুন বিজেপি কিভাবে ডিবেট করে, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুন বিজেপি এইভাবে ডিবেট করে, অন্যদের বলতেই দেয় না। এটা বাঙালির অস্মিতা নয়, এইটা বাঙালির অস্মিতা নয়, এটা মানুষ বুঝছেন, এটা মানুষ বুঝছেন। মানুষ আমাকেও দেখছেন, ওনাকেও দেখছেন। এই হচ্ছে বিজেপি, এইটাই হচ্ছে বিজেপি। বাঙালির অস্মিতা এনারা বুঝতে পারেন না। কারোর কথা বোঝা যাচ্ছে না। একটু একে একে শুনি, যেহেতু অনেকেই, মানে ওই আমি আবার বলবো, বাঙালি অনেক সময় এই সময় যেমন আমরাও চা খেলাম, এখন যে বাঙালি দর্শকরা এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেকের হাতেই চায়ের কাপ। তো
তারা চাইবেন একটু স্পষ্টভাবে বক্তব্যগুলো শুনতে পাই, যাতে কি বলা হচ্ছে, কারা বলছেন, কি বলছেন। ফলে এত যদি মানে কথার পৃষ্ঠে কথা চলে আসে তাহলে কিন্তু একটু বুঝতে বা শুনতে অসুবিধা হবে। যাই হোক, আমি কেতনের কাছে আসি। এই যে কিছুদিন আগে বলা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী নাকি ফোনালাপ হয়েছে ইত্যাদি, তো তারপরে তো জানা গেল যে না, সেটা সঠিক নয়, মানে দুতরফেই বলা হলো যে সেটা সঠিক নয়। সঠিক না সঠিক নয় না, এগুলো আমাদের কাছে কোনো খবর নেই, মাঝে মাঝে এগুলো ফ্লোট করে দেওয়া হয়। তাহলে এটা বলো ভাই, এই যে এই কথা বলা হয় না যে শুভঙ্কর সরকার অধীর চৌধুরীর মতো নন, মানে মমতা বিরোধী নন, ফলে সমীকরণটা একটু অন্যরকম হলেও হতে পারে, এটা ঠিক না বেঠিক? না না, আমরা যে অধীর দায়ী হোক বা শুভঙ্কর দায়ী হোক, দুর্নীতির বিরুদ্ধে দুজনেই। না, আমি বলছি মমতা বিরোধী, দুর্নীতি একেবারে। মমতা ব্যানার্জি আর দুর্নীতি তো সমার্থক শব্দ। মমতা ব্যানার্জির জন্যই তো এই দুর্নীতিগুলো কথা বলেছেন। না, মমতা ব্যানার্জির দুর্নীতি দুর্নীতিগুলো, মমতা ব্যানার্জি তো এই দুর্নীতির নায়িকা, ওনার জন্যই তো দুর্নীতিগুলো হচ্ছে। এটা তোমার স্টেটমেন্ট? একদম, এটা তোমার স্টেটমেন্ট। একদম, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির নায়িকা, ওনার জন্যই তো দুর্নীতিগুলো হচ্ছে। বলুন না, একটা দুর্নীতি, একটা দুর্নীতিবাজকে, একটা দুর্নীতিবাজকে সহ্য কথা প্রমাণ কোথায় ভাই? আমি কি ইনভেস্টিগেশন এজেন্সি না প্রমাণ? এটা তুমি তুমি এটা স্টেটমেন্ট। না না, এটার প্রমাণ আপনি সল্ট লেগে যারা এখনো শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তারা প্রমাণ দেবে। আরজি করে যে নির্যাতিতা হলো, মারা গেল, তার ফ্যামিলি লোকের কাছে গেলুন, সে প্রমাণ দেবে। আজকে যারা রাস্তায় বসে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা প্রমাণ দেবে। আজকে এই যে মিড ডে মিল নিয়ে কথা হচ্ছে, তো বা 100 দিনের কাজ নিয়ে কথা হচ্ছে, আমি এই দু দলের কচকাচানির মধ্যে আমি বলছি, ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল যখন রাজস্থানে কংগ্রেসের সরকার ছিল, বিজেপি গাজওয়ারি করে সেখানে টাকা দেয়নি। রাজস্থান সরকার সৎ ছিল, তাদের কোনো রকম গভর্নমেন্ট ছিল না, তারা কোর্টে গেল, টাকা আদায় করে নিয়ে আসলো। তো এইভাবে এই বাইনারি পলিটিক্স, ও বলছে বঞ্চনা করা হচ্ছে, এ বলছে যে হিসাব দেওয়া হচ্ছে না, আদতে এখানে লস কার হচ্ছে? মানুষ 100 দিনের কাজ পাচ্ছে না। আজকে গ্রামে এমনিতে, আজকে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইজ এ পরিযায়ী ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এখান থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যাচ্ছে আর কোনো মানে নেই। আমরা এমনটাও দাবি অনেকবার তুলতে হয়েছে যে আমাদের ক্যাবিনেটে এতগুলো মন্ত্রক আছে, তো এখানে যাতে একটা পরিযায়ী একটা মন্ত্রক যাতে তৈরি করতে হয়, কারণ এখানে এতটাই পরিযায়ী শ্রমিক, কারণ শহরে কাজ নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই। গ্রামে গঞ্জে যে 100 দিনের কাজ কংগ্রেস করে দিয়েছিল, যাতে গ্রামের লোকেরা গ্রামেই কাজ পেয়ে যাবে, বাকি সময় তারা কৃষিকাজের সাথে জড়িত থাকবে, তাদেরকে ঘর বাড়ি ছেড়ে বাইরে যেতে হবে না। কিন্তু আজকে এই দুই সরকার মিলে এটাকে নষ্ট করে দিয়েছে, আজকে আবার মানুষ ঘর ছাড়া। আমি অরিজিৎ দাও হাত তুলেছেন, কৌশিক দাও হাত তুলেছেন, আমি আসবো, কিন্তু তার আগে আরেকটা কথা, আরেকটা প্রশ্ন একটু তোমার কাছে রাখতে চাইবো। কালীগঞ্জে কাবিলউদ্দিন শেখ কতটা ভোট কাটতে পারবেন কি মনে হচ্ছে? কাটার প্রশ্ন নেই, ভোট তো উনি পাবেন, জেতার জন্য আমরা লড়ছি, কাটার কি প্রশ্ন আছে? ওখানে বাম কংগ্রেস আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ছি, দুর্নীতি আর বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়ছো কেন? কারণ এই ধান্দাবাজ আর দাঙ্গাবাজ, এই মধ্যে যে মানুষ ফেসে গেছে, বাংলার মানুষ একদিকে ধান্দাবাজ, তোমরা ভাই নিজেদের মানে নিজেরা কি স্পষ্ট 2026 বিধানসভা নির্বাচনটাকে সামনে রেখে কালীগঞ্জ আমি ধরে নিলাম অ্যাসিড টেস্ট, অনেক রাজনৈতিক দলের হতে পারে এটা অ্যাসিড টেস্ট, কিন্তু আমি বলছি 2026 বিধানসভা নির্বাচনে তোমরা কি করবে তোমরা জানো? ধরবে না, সিপিএম এর সঙ্গে থাকবে, তৃণমূলের সঙ্গে থাকবে, কি করবে? না দেখুন, স্ট্র্যাটেজিক্যালি কার সাথে থাকা না সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু এই দুর্নীতি আমি যেটা বললাম, এই একদিকে ধান্দাবাজ একদিকে দাঙ্গাবাজ, এই উভয় পার্টির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। তোমাদের সাথে নাকি সিপিএম কে চাও না কালীগঞ্জ, এটাও নাকি শোনা গিয়েছিল, তাহলে হঠাৎ করে শোনা যাওয়া কথা সিপিএম এর সঙ্গে তোমরা কালীগঞ্জ জিততে পারবে, এত কনফিডেন্স আছে তোমার? একদম, আমরা সাগরদিঘি জিতেছি, সাগরদিঘির ইলেকশন প্রমাণ করে দিতে পারে যে এই শাসক দলকেও হারানো যায় যদি ঠিকঠাকভাবে ভোট হয়, যেখানে যদি সাম্প্রদায়িকতা যেখানে না হয়, সেখানে শাসক তৃণমূলকে হারানো যায়। সাগরদিঘি মডেল আছে। বেশ, একে একে আসবো, প্রথমে অরিজিৎ দা, আমি আসবো কৌশিক দা। অরিজিৎ দা, আগে কিছু একটা বলছিলেন দুর্নীতির ইস্যু নিয়ে যখন কথা হচ্ছিল। দুর্নীতির ইস্যুতে আমি যেটা বলছিলাম যে আমাদের কংগ্রেসের মুখপাত্র যেটা বললেন যে কে ধান্দাবাজ, কে অনেক কিছু বললেন, তা ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন ইন্ডি জোট বা কি একটা ওরকম একটা জোটের কি একটা সভা হচ্ছিল, সেখানে ওনার তৎকালীন যিনি প্রদেশ সভাপতি তিনি একবার খুব কুপিত হয়ে পড়েছিলেন, ওনার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছিল আচমকা বলে, উনি লাফ দিয়ে বলেছিলেন আমি আর কথা বলবো না। যাই সেসব পরে বিটে টিটে গেছিলো, কী বলে কোনো রকমে বুকে পাথর রেখে মেনে নিয়ে তারপর ওই জোট যে এগোলো, সেই জোটের সময় ওনার তো একবারও মনে হয়নি যে এই যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস তাদের সাথে সংসার করা সম্ভব নয়,
মমতা ব্যানার্জি অমুক তমুক আপনি যেগুলো উনি ভুলভাল বলছেন, কথা বলছেন। অর্থাৎ এক একটা second, কথা আপনি পরিষ্কার factual, but you are যে saying কংগ্রেস factual পার্টির কোনো incorrect। স্ট্যান্ড নেই, আপনি ভুলভাল সারা কথা বলছেন। ভারতবর্ষে আপনি নিজেদের mislead স্ট্যান্ড করছেন। হারিয়েছে, না, না, এইভাবে ফুটিং হারিয়েছে, ভুলভাল কথা- সাইনবোর্ডে ভুলভাল পরিণত কথা হয়েছে, বলতে দেবো না, না, আউট না। অফ আপনি ফ্রাস্ট্রেশন একেবারে এখানে এসে mislead চিল্লানো করছেন। ছাড়া আর কোন কোনো স্যারের ঘটনা সাংগঠনিক বলুন তো? ভূমিকা নেই। এক second, এবং কোন স্যারের কালীগঞ্জ ঘটনা বলুন তো? বিধানসভায় ওনারা আছেন কোন কিনা স্যারের ওখানকার ঘটনা বলুন না? আপনি ওখানকার যারা mislead ভোটার করছেন। তারা জানেন BJP পর্যন্ত না। সবসময় মানুষকে মিসলিড করে, এখানে বসে স্টুডিওতে বসে আপনি মিসলিড করছেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি এই ঘটনা। আপনি বলছেন যে ইন্ডিজোটের আপনি শরীক ছিলেন না? না না, ইন্ডিজোটের আপনি শরীক ছিলেন না? আপনি ইন্ডিজোটের শরীক ছিলেন না বলছেন? উত্তর দিন, কোন স্যারের ঘটনা? আপনি ইন্ডিজোটের শরীক ছিলেন না? আপনি মমতা ব্যানার্জির সাথে গঠবন্ধন করেননি? অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীর সাথে দেখা করতে যায়নি? আপনি বলুন না, না আপনি বলুন কোনটা মিথ্যে কথা? অভিষেক ব্যানার্জি যায়নি, অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী। আপনি গুলিয়েই ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, আপনি গুলিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। রাজনীতিতে ময়দানে না থাকতে থাকতে, রাজনীতির ময়দানে না থাকতে থাকতে আপনারা ভুলে গেছেন কে মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী নয়। আবার অনেকবার চা করতে হবে। আর আমি আরেকবার একটু থামাই কেতন, এটা মানে এটা তো আমি আসবো, আমি তার আগে একটু এই প্রশ্নটা না করে থাকতে পারছি না, লোভ সামলাতে পারছি না কেতন। তাহলে মানে তোমরা এটা মনে করছো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো মুখ এই মুহূর্তে, মানে আমি ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে বলছি, এগিয়ে নিয়ে যেতে পারবে? কংগ্রেস, সমাজবাদী পার্টি, তোমরা মানে ইন্ডিজোটে যারা আছে আর কি, তাদের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ যেটা বারবার বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস দলে বলা হয়েছে এবং কংগ্রেসের অনেকের সমর্থন আছে এই বিষয়টায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখ যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে পারবে। এইটা তুমি বিশ্বাস করছো না করছো না, বা তোমার দল কি মনে করছে? আমাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, সোজাসুজি কথা, সেখানে সবকিছু তো সংখ্যা দিয়ে হয় গণতন্ত্রে। আমাদের এখানে 101 এমপি আছে, সব থেকে বড় দল। এমনি তো ফর্মালি কোনো ইন্ডিয়া জোটের কোনো কনভেনার বা কোনো চেয়ারম্যান নেই, কিন্তু যেটা মানুষ আজকের দিনে দেখে যে ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব কে দিচ্ছেন, না রাহুল গান্ধী দিচ্ছেন, মানুষ সব দেখে। এটাই হচ্ছে মুশকিল। রাহুল গান্ধীর মুখ না, নেতৃত্ব রাহুল গান্ধী। আমি তো বলছি এবার একটু আমাকে বলতে দিন। একদমই কৌশিকদার কাছে আসবো আমি। কেতন, এইটা মানুষ কিন্তু সব দেখে। মানুষ এটাও দেখবে কালীগঞ্জে কি হচ্ছে, মানুষ এটাও দেখবে 2026 294টা কেন্দ্রে কি হচ্ছে। কৌশিকদার দেখুন, কয়েকটা কথা একদম খুব পরিষ্কার করে বলি, নিশ্চয়ই সময় খুব স্বল্প। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষেরও জনগণ মন অধিনায়িকা হতে চলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা কোনো ইন্ডিজোটে নেই, এটা আমি তৃণমূল কংগ্রেস মুখপাত্র হিসেবে খুব পরিষ্কার করে বলে দিতে চাই। 3 নম্বর হচ্ছে, সিপিএমের দোসর কংগ্রেসকে, সিপিএম এবং কংগ্রেসকে শূন্যর সঙ্গে যত খুশি আপনি শূন্য যোগ করুন। বিজেপির সাথে আমি কিন্তু একবার বলিনি, যত খুশি শূন্য যোগ করুন, শূন্যই থাকবে। সে আমরা শূন্য আছি, কিন্তু আমরা তো চোর নই। একমাত্র আপনাদের বিজেপির সাথে পোষাবে, আপনাদের অ্যালায়েন্স তো বিজেপির সাথে আছে। আপনারা সাম্প্রদায়িক রাজনীতি করবেন, শূন্যে ফিরতে পারেন, এটা সুনিতা উইলিয়ামসই ওনাদের বলে দিতে পারেন। নদিয়ার কালীগঞ্জে ওনাদের জামানত বাজেয়াপ্ত হতে চলেছে, এটা আমি আজকেই আপনাদের ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। শুধু তাই নয়, 26এও এটা আজকে ডেট দিয়ে ভবিষ্যৎ দেখতে চান, তাহলে বলুন তো এই যে 26 আপনার যদি সেই যোগ্যতা থাকে, আপনি যদি ভবিষ্যৎ বলে দিতে পারেন, তাহলে বলুন তো এই যে 26,000 যারা শিক্ষকরা বসে রয়েছে রাস্তায়, তাদের ভবিষ্যৎ বলতে পারবে? রাজ্যের শিল্প ভবিষ্যৎ বলতে পারবে? পশ্চিমবঙ্গের রাজ্যে কর্মসংস্থানের ভবিষ্যৎ বলতে পারবে? পশ্চিমবঙ্গের মানুষ এদের পরিত্যাগ করেছে। অমিতাভ দা একদম 30 সেকেন্ড দিতে পারবো। অমিতাভ দা, প্রশ্ন হচ্ছে, এই যাবতীয় আলোচনাতে শুধু রাজা কে হবেন, রাজত্ব কে পাবে, কতটা শক্তিতে রাজত্ব পাবে, এই রাজনীতির রাজটুকু নিয়ে আলোচনা করো না। তার দ্বিতীয়ার্ধে যে শব্দটা আছে সেটা সাধারণ মানুষের ব্যাপার, নীতিটা নিয়ে আলোচনা হোক। দেখবে সেখানে ওই কে অধিনায়িকা হবেন এই প্রশ্ন অনেক দূরে সরে যাবে, কারণ নীতির ঘরে ওনারা ঠনঠনে শূন্য। এবং একই কারণে বলছি, আবারও বলছি, দুর্নীতিবাজ, আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত চরিত্রহীন লম্পটদের একটা দল কোন কাউকে অধিনায়িকা বানাতে পারবে না। ভারতবর্ষের নীতিবোধ এখনো ঠিক দেখা যায়নি, এখনো ভারতবর্ষের নীতিবোধ যায়নি। রাজনীতি দেখতে যারা দেখতে চান তারা কেবল দুর্নীতি করতে আসেন, রাজনীতি করতে ধন্যবাদ দিচ্ছি সময় দেওয়ার জন্য, এবং আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আজকে এখানে শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক।